আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি, যুদ্ধ বাধার আশঙ্কা, বিশ্বজুড়ে উদ্বেগ। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা সফর স্থগিত। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ গড়তে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর। এবং গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য তারেক রহমানের। যে কোনো মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণহানির ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেওয়া পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার ভারত সরকারের নেওয়া 5টি পদক্ষেপের জবাব হিসেবে পাল্টা 8 পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। এর মধ্যে দেশ দুটির মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধ এবং পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের সুবিধা বাতিল উল্লেখযোগ্য। এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিজেদের দূরপাল্লার অস্ত্রের অনুশীলন শুরু করেছে দেশ দুটি, যা বিশ্বব্যাপী সৃষ্টি করেছে উদ্বেগ। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীর হামলার ঘটনায় মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান। এরই মধ্যে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। ভারতীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে। Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো পাকিস্তানি নাগরিক ক্ষতির শিকার হন তবে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। একই সাথে ঐতিহাসিক সিমলা চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে পাক সরকার। ওয়াগা সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। अगर किसी किस्म की भी डिस्ट्रप्शन हुई तो फिर पाकिस्तान को 2 राइट्स हैं। एक तो उसके नतीजे में जो भी एक्शन ले वो लेगा, और दूसरा कि हम भी फिर शिमला समेत जो ट्रीटीज हैं बायलैटरल, उसको हम कंसिडर कर सकते हैं, उसको हम भी इन अबेंस कर सकते हैं। এদিকে দুই দেশের বিশ্লেষকরা শুরু করেছেন ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনা। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত সামরিক শক্তিতে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে, যেখানে বলা হয় ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা 50 লাখের বেশি। এর মধ্যে সক্রিয় প্রায় 14,40,000। পাকিস্তানের মোট সেনা 12 লাখের বেশি, যেখানে সক্রিয় রয়েছেন 6,50,000-এর আশেপাশে। এছাড়া ভারতের বিমান বাহিনীর কাছে রয়েছে 2,229টি বিমান, যার মধ্যে 513টি যুদ্ধ বিমান। অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনীর কাছে 1,399টি বিমান রয়েছে, এর মধ্যে যুদ্ধ বিমান 328টি। নৌবাহিনীতেও এগিয়ে ভারত, তাদের কাছে আছে 293টি নৌযান, পাকিস্তানের রয়েছে 121টি। পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের কাছে রয়েছে 180টি, অপরদিকে পাকিস্তানের কাছে 170টি। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষেরই দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জাহিদুল আলম, এটিএন বাংলা। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশে আসন্ন সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। দুদিনের সফরে 27 এপ্রিল তার ঢাকা আসার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অনিবার্য কারণে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার নির্ধারিত সফরটি করতে পারছেন না। পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। দেশটির সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের হামলার পর ভারত পাকিস্তান উদ্ভূত পরিস্থিতির কারণে ইসাক দারের বাংলাদেশ ও কাবুল সফর স্থগিত করা হয়েছে। বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে বিনির্মাণে কাতার সব সময় পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ আব্দুল রহমান আল জসিম আল থানি।
দোহায় নিজ দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানান কাতারের প্রধানমন্ত্রী। এর আগে কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে উদ্ভাবনী চিন্তা শক্তির মাধ্যমে তরুণদের সমাজ বদলে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কাতার সফরের শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ আব্দুল রহমান আল জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনূস। ঘণ্টাব্যাপী সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই নেতার। এ সময় তরুণদের চাহিদা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়তে দোহাকে ঢাকা পাশে চায় বলে কাতারের প্রধানমন্ত্রীকে জানান ডক্টর ইউনূস। জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন শেখ আব্দুল রহমান। এছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা বিষয়ক আলোচনার জন্য বাংলাদেশ থেকে কারিগরি দল পাঠানোর আহ্বানও জানান কাতারের প্রধানমন্ত্রী। এর আগে দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে ৩-০ তত্ত্বের উপর বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান প্রজন্মের তরুণরা বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। মেধাকে কাজে লাগিয়ে এই প্রজন্ম পুরো বিশ্বকে বদলে দিতে পারে। শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এই সভ্যতা কেবল বর্জ্য উৎপাদন করছে, যা শেষ পর্যন্ত আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কেবল মুনাফার জন্য নয়, মানুষ ও পৃথিবীর জন্য কাজ করতে হবে আমাদের, নয়তো এই পৃথিবী বাসযোগ্য থাকবে না। আরেক অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতার সরকার এবং দেশটির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি জানান, তার সরকার এরই মধ্যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরেছে এবং তা বড় পরিসরে। আমরা আপনাদের অংশীদারিত্ব চাই। বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে, আপনারা এই সুযোগ নিতে পারেন। কাতার সফর শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার দোহা থেকে সরাসরি ইতালি যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বহু নেতাকর্মী ত্যাগের বিনিময়ে বিএনপি মানুষের যে আস্থা অর্জন করেছে তা রক্ষা করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের ব্যবস্থা চালু রাখতে পারলে জবাবদিহিতা তৈরি হবে বলে জানান তিনি। এ সময় গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। রংপুর বিভাগের 3 জেলার রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির পরিকল্পনা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বিএনপি। এরই অংশ হিসাবে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা। দিনব্যাপী কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। চেষ্টা করব, আমাদের পক্ষে সেই সুযোগটা তৈরি হলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নারী এন্টারপ্রেনারদেরকে আরো বেশি উৎসাহ দেওয়ার জন্য। কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামো নষ্ট করে দিয়েছিল। গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ার জন্য জনগণের কাছে 31 দফা পৌঁছে দিতে হবে। এই দলকে আমরা সত্যিকার অর্থেই একটা আদর্শিক দলে পরিণত করতে পারি এবং জনগণের কাছে পৌঁছাতে পারি, জনগণের ভালোবাসার দলে পরিণত করতে পারি। সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপি দেশের মানুষের কাছে যে অঙ্গীকার করেছে তা অবশ্যই রক্ষা করা হবে। আমাদের নিয়ত পরিষ্কার, আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাআল্লাহ। যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব। আমরা শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী নেতাকর্মীরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে। আমরা আগেই বলেছি, সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান। একটি সময়ের মধ্যে যদি কিছু একটি করে থেমে যায় তাহলে সেটা সংস্কার হতে পারে না। তিনি বলেন, কোনোভাবেই মানুষের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হতে দেবে না বিএনপি। বিগত সময়ে মানুষের ভোটের অধিকার বাধাগ্রস্ত হওয়ায় দেশের প্রতিটি সেক্টর ধ্বংস হয়েছিল। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ
মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, সবকিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সবকিছু বাধাগ্রস্ত হবে। যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস, তাই 31 দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। যে কোনো মূল্যে আমরা জনগণের পাশে থাকব, যে কোনো মূল্যে আমরা প্রতিদিন অধিক সংখ্যক মানুষের ঘরে এই 31 দফা পৌঁছে দিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। দেশ সেবার জন্য ভোটারদের কাছে জামায়াত ইসলামকে একটিবারের জন্য সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মিরপুরে দিনব্যাপী গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, দায়িত্ব পেলে তরুণদের বেকারত্ব দূর করা হবে, এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে পাশ করে বের হওয়া মাত্রই তরুণরা চাকরি পাবে বলেও জানান আমিরের জামায়াত। খায়রুল ইসলামের রিপোর্ট। দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকা মিরপুরে সহযোগী সদস্য সংগ্রহ ও গণসংযোগ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, জামায়াতের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় জামায়াতের আমির বলেন, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তার দলের কোনো বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামে বিশ্বাস করে একমাত্র সেই আল্লাহর হুকুম আহকামের ভিত্তিতেই যদি দেশ পরিচালিত হয়, যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আমাদেরকে পয়দা করেছেন, তাহলে এই দেশে সুখও আসবে, শান্তিও আসবে। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, জাতির মুক্তি ও কল্যাণের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলাম। আমাদেরকে একবার আপনারা সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আল্লাহকে ভয় করে এই দেশের মানুষের সেবা করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে, দুনিয়ার কোনো শক্তিকে আমরা ভয় করব না, ভয় করব শুধু আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, যেখানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই ইজ্জতের সাথে এবং নিরাপত্তার সাথে বসবাস করবে। দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্তে ক্যাম্পাসে স্বস্তি ফিরে এসেছে। সার্চ কমিটির মাধ্যমে নতুন ভিসি ও প্রো ভিসি নিয়োগ করা হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি। এই সিদ্ধান্তের পর টানা 3 দিনের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। তবে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপাচার্যের বিরুদ্ধে এই সিদ্ধান্ত ন্যায় বিচারের পরাজয় হয়েছে বলে মনে করছে কুয়েট শিক্ষক সমিতি। শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। স্থানীয় সরকার ও স্বাস্থ্য উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দুদকে এলে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন। আর উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে অনিয়ম হলে তাও খতিয়ে দেখার কথা জানান তিনি। এদিকে ঘুষ নেওয়ার সময় ডিএসসিসির 4 নং ওয়ার্ডের সচিবকে হাতে নাতে গ্রেফতার করেছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঢাকার বাসাবোতে একটি ডায়াগনস্টিক সেন্টার চালুর জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেলের কাছে আবেদন করেন মালিক পক্ষ। সেটি পরিদর্শনে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দিতে 10,000 টাকা ঘুষ দাবি করেন তিনি। পরে দুদকের ফাঁদে পড়ে ঘুষসহ আটক হন সচিব। 10,000 টাকা সহ হাতে নাতে ধরে কুতুবউদ্দিন ছেলে উক্ত টাকা ঘুষ প্রদানকালে জনাব কুতুবউদ্দিন সোহেলকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।
এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। আপনি যে বিষয়ে উপস্থাপন করেছেন সেই সংক্রান্ত তথ্যাদি যাচাই বাছাই কমিটির কাছে এসে থাকলে তারা সেভাবেই সেটি কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করবে। আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। আলোচনায় উঠে আসে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্সের বিষয়েও, যেটি সমালোচনার পর বাতিল করা হয়েছে। তবে এতে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার কথা জানান দুদক মহাপরিচালক। এই জাতীয় যেই কোনো সংবাদ গণমাধ্যমে আসলে সেই বিষয়গুলো কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হয়ে থাকে যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে। এদিকে দুর্নীতির অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অনেক ধন্যবাদ। বিগত 53 বছরে শাসন ব্যবস্থায় গণতন্ত্রের ঘাটতি থাকায় দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সংস্কার আলোচনা শেষে মিয়া মশিউজ্জামানের আমজনতার দলের দেয়া 166টি প্রস্তাবের মধ্যে 138টিতে একমত, 12টিতে দ্বিমত, 15টিতে আংশিক এবং একটিতে মতামত দেয়নি কমিশন। তবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি সংসদের মেয়াদ 5 বছর রাখার প্রস্তাব করেছে নতুন এই দলটি। গত 53 বছর যাবৎ বাংলাদেশের শাসন কাঠামোয় এক ধরনের গণতন্ত্রের যে ডেফিসিট বা ঘাটতি আমরা লক্ষ্য করেছি, প্রতিষ্ঠানের যে দুর্বলতা লক্ষ্য করেছি, তারই ধারাবাহিকতায় আসলে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। পুনর্বার যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয়। ঐক্যমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে না থেকে নিজেদের সক্ষমতা অনুযায়ী ভোটের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় সিইসি জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি। নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের সহায়তায় তারা আগ্রহী। ভোটার তালিকা হালনাগাদ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়েও আলোচনার কথা জানান সিইসি। As it moves towards open, free and fair elections, Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your. যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দোজ এরিয়াস। বাংলাদেশেও যুক্তরাষ্ট্রের আদলে নির্বাচনের আগে প্রেসিডেন্সিয়াল ডিবেট আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এর মাধ্যমে ভোটাররা উপযুক্ত প্রার্থী বেছে নিতে পারবেন বলে অভিমত তার। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিভেদ ভুলে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সবার লক্ষ্য হওয়া উচিত। মিজান শাহজাহানের রিপোর্ট। সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 3 দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজনের মধ্যে দিয়ে আমরা যুক্তির চর্চার যে প্রাণ, সে প্রাণটি আমি খুঁজে পাবো। উদ্বোধক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় তিনি বলেন, পাশের হার বাড়িয়ে বাহবা নিয়ে বসে থাকলে হবে না, চালু করতে হবে বিশ্বমানের একমুখী শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা প্রচুর গ্র্যাজুয়েট তৈরি করছি, আমরা প্রচুর মাস্টার্স পাশ করা ছেলেমেয়ে তৈরি করছি, কিন্তু আমরা বিশ্বমানের উপযোগী কর্মমুখী শিক্ষায় কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে আমরা লিপ্ত করতে পারছি না। আমরা টেকনিক্যাল এডুকেশনে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করতে পারছি না। বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা ত্রিমুখী চতুর্মুখী শিক্ষা ব্যবস্থা। একদিকে স্কুলের মাধ্যমিক পর্যায়ে বাংলা শিক্ষা
ইংরেজি মাধ্যম শিক্ষা, আবার ইংরেজি স্কুল, আবার মাদ্রাসা শিক্ষা, আবার দেখা যাচ্ছে ক্যাডেট মাদ্রাসা শিক্ষা, এরকম ত্রিমুখী চতুর্মুখী যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে আমরা কিভাবে একমুখী করতে পারি সেদিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ। হানাহানি মুক্ত নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের মতো বিতর্ক আয়োজনের পক্ষে মত দেন তিনি। Maybe we can also change the political culture of Bangladesh and come out of যে একটা কনফ্লিক্ট, মারামারি, হানাহানি থেকে বের হয়ে এসে আগামীতে আমরা একটা প্রপার ডেমোক্রেসি, যেখানে যুক্তিতর্কের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, পলিসি নির্ধারিত হবে, সেই রকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। সভাপতির বক্তব্যে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা বলেন, শুধু জ্ঞানী লোক দিয়ে দেশ বদলানো যাবে না, দরকার মানবিক গুণ সম্পন্ন মানুষ। সবাই চাই জিপিএ 5 পাবো বা সবচেয়ে বেশি নাম্বার পাবো, কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস বিবেচনা করতে হবে, আমরা যেন ভালো মানুষ হতে পারি। দেশ কখনো বদলাবে না শুধু জ্ঞানে, দেশ বদলাবে যখন জ্ঞানের সাথে মানবিকতা যুক্ত হবে। আমরা আমাদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য কাজ করব, তখন দেশ বদলাতে পারবে। জোসেফাইট ডিবেটিং ক্লাবের এবারের আয়োজনে অংশ নিয়েছে 31টি শিক্ষা প্রতিষ্ঠানের 48টি দল। আগামী শনিবার বিকেল 4টায় সমাপনী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশে যে অস্থিরতা চলছে তা বন্ধে দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর সদর উপজেলার দরাবপুর উচ্চ বিদ্যালয় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন, নির্বাচনকে পেছানোর জন্য নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এই আন্তর্জাতিক চক্রান্ত ভারত থেকে পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, আমি আগে বলেছি নির্বাচন ডিসেম্বরে, আবার বলছি জুনে। এই সমস্ত কথা না বলে আমরা চাই অতি সত্বর তারিখ ঘোষণা করে বাংলাদেশের মানুষকে নির্বাচনমুখী করেন, না হলে দেশে যে অস্থিরতা চলছে এই অস্থিরতা থেকে বাঁচতে হলে একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সাথে শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের জন্য শান্তি চুক্তি আলোচনা অনেকটাই এগিয়ে ছিল, কিন্তু জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির একটি রোড ম্যাপ তুলে ধরেন। তিনি বলেন, এই দুই পক্ষকেই একটি সমঝোতায় পৌঁছাতে বাধ্য করবে। ভ্যান্স আরও জানান, রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষকেই কিছু কিছু অঞ্চল ছাড়তে হবে। এ নিয়ে তীব্র আপত্তি কিয়েভের। পার্টেক্স খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে হলে চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ে উন্নতি করার বিকল্প নেই বাংলাদেশের। গত বছরের আগস্টে পাকিস্তানের মাটিতে 2 ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করার পর যেন ব্যাটিং ভুলে গেছে টাইগাররা। পরের 14 ইনিংসে 200 রানের কমে আউট হয়েছে 8 বার, 3 রানে দেখা পেয়েছে মাত্র 1 বার। টাইগার ব্যাটাররা সেঞ্চুরি করেছে মাত্র 1টি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। টেস্ট ক্রিকেটে কিভাবে ব্যাটিং করতে হয় সেটাই যেন ভুলে গেছেন বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতাতেই সিলেটে জিম্বাবুয়ের কাছে হার টাইগারদের। 4 উইকেটে 71 রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। হাতে উইকেট ছিল 6টি। তখন জিম্বাবুয়ের বিপক্ষে লিড 112 রানের। কিন্তু নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজদের মতো তারকা ব্যাটাররা হতাশ করেন। তাতে 255তেই শেষ টাইগাররা। শেষ 14 ইনিংসে মাত্র তৃতীয়বার 250-র অধিক রান বাংলাদেশের। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজেও ভয়াবহ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 26 রানে 6 উইকেট হারিয়েছিল টাইগাররা। লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজে রক্ষা পায় সেবার। মজার ব্যাপার হলো, সেই সিরিজ জয়ের পরই যেন পারফরমেন্সের গ্রাফটা নিচের দিকে যাচ্ছে টাইগারদের। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে একবারও 250 রান করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ সংগ্রহ ছিল 234। 2024 সালে শেষ সিরিজ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে
একবার 268 এবং 269 রান করলেও একবার 164 এবং একবার 132 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে 14 টেস্ট ইনিংসে বাংলাদেশ 200-র নিচে আউট হয়েছে 8 বার, 250-র বেশি স্কোর করেছে 3 বার, একবার মাত্র 300-র বেশি স্কোর করতে পারে টাইগাররা। প্রথম টেস্টে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটিংয়ে উন্নতি ছাড়া কোনো গতি নেই বাংলাদেশের। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি, যুদ্ধ বাধার আশঙ্কা, বিশ্বজুড়ে উদ্বেগ। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর স্থগিত। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ গড়তে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর। এবং গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য তারেক রহমানের, যে কোনো মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।